ফলে ওইরকম গরিব নয় জেলা, কিন্তু এখনো গ্রামাঞ্চলের মানুষের জীবনযাপনের জন্য যা যা প্রাইমারি জিনিস প্রয়োজন আছে, কেন্দ্র সরকার গরিব কল্যাণ যোজনার মাধ্যমে সেগুলো দেওয়ার চেষ্টা করছে। আর ডেলিভার দেওয়ার জন্য মাধ্যম হচ্ছে পঞ্চায়েত। সেই জন্য পঞ্চায়েতের যে বাজেট প্রতি বছর বাড়ছে, এবার তো অনেক জাম্প করেছে। আমাদের দায়িত্ব এই টিমের সেই বাজেটকে সাধারণ মানুষের হাতে পৌঁছে দিয়ে তাদের জীবন স্তরকে উন্নত করা, সাবলীল করা। এই যে এত প্রজেক্ট, এত লোক, উদ্দেশ্য একটাই, গ্রাম বাংলার সাধারণ মানুষ যেন এই পরিষেবা থেকে বঞ্চিত না হন। সরকার যেটা চাইছে, মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেদিন শপথ নিয়েছিলেন তিনি বলেছিলেন যে এই সরকার হচ্ছে গরিবের সরকার, গরিবের জন্য নিবেদিত। বলে দিয়ে উনি বসে থাকেননি। আজ যে প্রায় 100খানেক প্রজেক্ট চলছে, সেগুলো তার পর শুরু করেছেন। প্রথম গরিব মানুষের জন্য অ্যাকাউন্ট খোলার ব্যবস্থা করেছেন, জিরো ব্যালেন্স। বিরোধীরা তখন হাসাহাসি করেছেন, পয়সা ছাড়া অ্যাকাউন্ট কি হবে, পয়সা করতে আসবে। ব্যাংকও ইন্টারেস্ট দেখায়নি যে আমাদের কি লাভ আছে যদি পয়সা জমা না দেয়। আমরা পার্টির লোকেরা বাইরে বেঞ্চ পেতে বসে ফর্ম ফিল আপ করে আর অ্যাকাউন্ট খুলিয়েছিলাম, যেমন জনকল্যাণ শিবির হলো এবারে। আজকে সে অ্যাকাউন্ট প্রায় 50-55 কোটি হয়ে গেছে। এমন কোনো পরিবার নেই আমাদের ভারতবর্ষের যাদের অ্যাকাউন্ট নাই। আর এর সমস্ত আর এখনো পর্যন্ত যা যা আমরা আলোচনা করলাম মানুষের কাছে সুবিধা পৌঁছে দেওয়ার জন্য, প্রত্যেকটি আর্থিক লেনদেন অ্যাকাউন্টের মাধ্যমেই হচ্ছে। ফলে যেমন দুর্নীতি কমেছে, আর সরকার যখন চাইছে সাধারণ মানুষের কাছে আর্থিক সুবিধা পৌঁছে দিচ্ছে। তার মধ্যে লক্ষ্মী ভান্ডার থেকে আরম্ভ করে আজকে অন্নপূর্ণা যোজনা বলুন, অন্যান্য ভাতা বলুন, স্টাইপেন্ড থেকে আরম্ভ করে যা দিতেছে আমরা সব অ্যাকাউন্টে হয়ে যাচ্ছে। তো সাধারণ মানুষ কখনো ভাবেন যে এরকম ভাবে তারা সরকারি সুবিধা পেতে পারে যেখান থেকে কোনো কাটমানি নেই। তাও পশ্চিমবাংলার মানুষের বুদ্ধি সচেতন একটু সবার চেয়ে বেশি, তার থেকে ফাঁক ফোকর বার করে সেই টাকা পয়সাও খেয়ে নিচ্ছে। আবাস যোজনার টাকাও ব্যাংক থেকে বার করে খেয়ে নিচ্ছে। তো আবাস যোজনায় আমি বললাম যেটা যারা পাওয়ার যোগ্য নয়, পেয়েছে, তাদের কাছ থেকে রিকভারি করা শুরু হয়ে গেছে, করতে হবে। সেই তথ্য আমাদের কাছে আপনারা দেবেন। আপনারা জানেন কে কিভাবে পেয়েছে, আপনাদের প্রেসারাইজ করে সেগুলো নিয়ে নেওয়া হয়েছে। এখন কিন্তু সেগুলো রিকভারি হবে সব, নাহলে এফআইআর হবে, জেলে যেতে হবে যে টাকা নিয়েছে বা যে টাকা দিয়েছে। কারণ গরিব মানুষের জন্য যে টাকা, সেগুলো লুট করে অনুমতি দিই না। আমফানে যে টাকার দুর্নীতি হয়েছে, ফসল নষ্ট হয়ে গেছে বন্যায় ঝড়ে, সেখানে দুর্নীতি হয়েছে। যারা পাওয়ার তারা পাননি, অন্য লোক পেয়ে গেছেন। এমনকি ব্লক অফিসের কর্মচারীরাও পর্যন্ত নিজের অ্যাকাউন্টে সে টাকা নিয়ে নিয়েছেন, আমরা দেখেছি। এটা বন্ধ হওয়ার দরকার আছে। আর যে মানুষগুলো এই স্কিম জবের থেকে চালু হয়েছে তারা পাননি, বারবার এসছেন পঞ্চায়েত অফিসে, বিডিও অফিসে বা কোনো নেতার কাছে, উত্তর একই পেয়েছেন, দেখছি। এখন দেখা দেখি নয়, তার হাতে পৌঁছে দিতে হবে। তাই আজকে এই যে বিশেষ রিভিউ বৈঠকে আমরা ব্যবস্থা করেছি, উদ্দেশ্য একটাই, যে টিম যারা কলকাতায় বসে আপনাদের কাছে প্রজেক্ট পাঠান, টাকা পাঠান, তারাও এখানে দেখতে এসছেন যে সেটা ঠিক মতো সদ্ব্যবহার হচ্ছে কিনা বা পৌঁছচ্ছে কিনা। সঙ্গে সঙ্গে মন্ত্রীকে হয় টিভিতে দেখা যেত বা কাগজে দেখা যেত। এখন অনেক মন্ত্রীকে দেখা যাচ্ছে অন্যভাবে কোমরে দড়ি বেঁধে তারা যাত্রা করছেন, জেল যাত্রা। এই কালচারকে চেঞ্জ করতে হবে। আমরা মন্ত্রী হয়েছি সাধারণ মানুষের সঙ্গে কাজ করে, মাঠে ঘাটে ঘুরে, সব অভ্যাস আমাদের আছে। আগে বাড়িতে বসিনি, এখনো বসবো না। আমি ডিপার্টমেন্টকে বলেছি সাধারণ মানুষ আমাদের কাছে আসবে না, আমরা সাধারণ মানুষকে যাব, সরকার ওখানে যাবে। আর সে সরকারের অঙ্গ আপনারাও। সবচেয়ে বেশি পাবলিক ইন্টারাকশন আপনারাই করেন। তার জন্য মানুষের গালাগালিও শুনতে হবে, কেন হচ্ছে না। অনেক জায়গায় পঞ্চায়েতে বিডিওকে ঘেরাও করা হয় যে আমি কেন পাইনি। আমরা চাই না এই প্রজেক্ট শেষ হলে কেউ বলার অধিকার পাক যে আমি বাড়ি পেলাম না। প্রত্যন্ত অঞ্চলে একটা মানুষ আছে, তার কাছে আমাদের পরিষেবা পৌঁছলো না, আমাদের ডিপার্টমেন্টের লোক পৌঁছলো না, তাকে কেউ জিজ্ঞেস করো না তুমি বাড়ি পেলে কিনা, কেন পাওনি। এই কথা আমরা এই প্রজেক্ট 15 তারিখ করে শুনতে রাজি না। সেই শৌচালয় হোক, আবাস যোজনা হোক, বা যে প্রাথমিক জীবনযাত্রার যে মানুষের মাথার উপরে ছাদ দিতে হবে, যে কাজ তার হাতে কাজ দিতে হবে। দুটো জিনিস মিনিমাম, রেশন ফ্রিতে পাচ্ছি, গ্যাস পেয়েছি, মহিলারা স্টাইপেন্ড পাচ্ছেন, অন্নপূর্ণা যোজনা পাচ্ছেন। একটা পরিবারকে কমসে কম মাসে 6, 10 হাজার, 20 হাজার টাকা আমরা পাইয়ে দিতে চাই। তারা যদি সেলফ হেল্প গ্রুপে যুক্ত হন, লাখপতি দিদি হতে চান, তাহলে সেই পরিবারের মহিলারাই পরিবার চালাতে পারেন। আজকে সরকার এত সুযোগ দিয়েছে, মাধ্যম কিন্তু আমরাই।
সেই জন্য এটা বলতে পারেন একটা সুযোগ আমাদের কাছে। আমি তো বলবো ভগবানের আশীর্বাদ যে আমাদের হাত দিয়ে এত মানুষের সেবা হচ্ছে। এটা সবাই সুযোগ পায় না এই পর্যন্ত, আপনারা পেয়েছেন। আমরা পঞ্চায়েত ডিপার্টমেন্টে কিছু অদল বদল করেছি, 3 বছরের বেশি যারা এক জায়গায় ছিলেন তাদের ট্রান্সফার হয়েছে। বহু লোকের আপিল এসে ওই করতে দিন তাই করতে দিন, কষ্ট হলেও 1 বছর চালান, পরে যদি সত্যি সত্যি মনে হয় কাউকে রিপ্লেস করার দরকার করবো, কারণ ডিপার্টমেন্টকে আগে চালাতে হবে। প্রত্যেকটি স্কিম নড়াচড়া করবে, বোঝা যাবে। আর সেটা আপনি আমি বললে হবে না, সাধারণ মানুষ যখন বলবে যে হ্যাঁ পরিবর্তন হয়েছে, আমার কাছে পরিষেবা পৌঁছেছে, আমাকে কে এসে জিজ্ঞেস করেছে ভাই তোমার এটা আছে কিনা, জব কার্ড আছে কিনা, আবাস যোজনার নাম লিখিয়েছিল কিনা, শৌচালয় পেলে না কিনা, এটা জিজ্ঞেস করবে সরকারি লোক এসে। সে বারবার অফিসে দৌড়বে, পঞ্চায়েত অফিস যাবে, বিডিও অফিসে যাবে, ধাক্কা খাবে, মুখ ঝামটা শুনতে হবে, নেতার পিছনে দৌড়বে। এইটা যেন দেখতে না হয়, এই কালচার আমরা চেঞ্জ করতে চাই। আমি গত মাসে গেছিলাম দিল্লি, 2টো মিটিং ছিল আমাদের, রুরাল ডেভেলপমেন্টের আলাদা আর পঞ্চায়েতের রাজ্যের আলাদা। দুজন সব সিনিয়র অফিসার মন্ত্রী আছেন, শিবরাজজি আর লালন সিং। আমাদের এখানে একজনকেই 2টো ডিপার্টমেন্ট দেওয়া হয়েছে একসঙ্গে। 2টো মিটিংয়ে আমি, আমাদের মাননীয় সেক্রেটারি, জয়েন্ট সেক্রেটারি এরাও গিয়েছিলেন আলাদা আলাদাভাবে। তো প্রথমবার পশ্চিমবাংলার চেয়ারে কোনো মানুষকে তারা বসতে দেখলো, একদিন চেয়ারটা খালি থাকতো দিল্লিতে, এবং সবাই খুব অ্যাপ্রিসিয়েট করেছে যে বাংলা থেকে কোনো প্রতিনিধি এসেছে। যেতে আপত্তি ছিল না, যা হতো না কেন, কারো ইগো থাকতে পারে, পলিটিক্যাল রাইভালরি থাকতে পারে, কিন্তু এখানকার গরিব মানুষ কি অন্যায় করেছে, তারা কেন সুবিধা পাবে না? আমাকে 2জন মন্ত্রী বলেছেন দিদির চিন্তা করবেন না, আমরা আছি, যা দরকার ট্রেনিং থেকে আরম্ভ করে সুবিধা আর টাকার কথাও নিঃসংকোচে বলবেন। ललन जी बोले दीदी का चिंता मत करिए, हम अपने ऑफिसर को भेजेंगे आपको ट्रेनिंग के लिए। शिवराज जी बोले हम जाएंगे, हमारे सेक्रेटरी जाएंगे, বলেন নি, উনি চলে এসেছিলেন নবান্নতে, আমাদের বৈঠক নিয়েছেন, আপনারা দেখেছেন, এবং 1 লক্ষ ঘরের জন্য টাকা সেদিন দিয়ে গেছেন। আমরা লিস্ট দিতে পারিনি যে তোমাদের কাজ স্লো চলছে ভাই, আরো ফাস্ট করো, কিন্তু আমি খালি হাতে আসিনি, আমি 1 লক্ষ বাড়ির জন্য টাকা নিয়েছি, দিয়ে গেছেন। এবং আপনারা যারা টেকনিক্যাল কাজ দেখছেন তাদের ট্রেনিং করেছে আমাদের 4 দিন। আমাদের এতে যে বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে জেলা ভাগ করে করে সেই ট্রেনিং আপনারা নিশ্চয় অব্দি নিয়ে গেছেন, যাতে এই কাজে যে ধরনের টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট দরকার সেটা আমরা পাই এবং কাজের গতি বাড়ে। যত রকম চেষ্টা হচ্ছে, সব রকম চেষ্টা আমরা করছি। উত্তরবাংলায় একদিন এসে আমাদের বিবেক সহায়, যিনি সেক্রেটারি থেকে অলরেডি রিটায়ার্ড হয়েছেন পঞ্চায়েত রাজে, তিনি একসময় পশ্চিমবাংলায় কাজ করেছেন এবং গত সরকারের অত্যাচারে দিল্লি পালিয়ে গেছিলেন উনি। আমি ওনাকে বলেছিলাম যে আপনি সব জানেন, আপনি আসুন। উনি উত্তরবাংলায় এসে 1-2 দিনের ট্যুর করে গেছেন। আমি নিজে গিয়ে উত্তরবঙ্গের সমস্ত 5-6টা জেলার বৈঠক নিয়েছি, তার সঙ্গে মহকুমা পরিষদ, পার্বত্য পরিষদ, তার সমস্যা নিয়ে আলোচনা করেছি। তো কোনোভাবে আমরা কোনো ফাঁক রাখতে চাই না, কিন্তু এখানে কলকাতার পাশে 50 কিলোমিটার দূরে থাকে কেউ, সে পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছে, এটা হতে পারে না। যেগুলো দূরবর্তী, আমাদের উত্তর চব্বিশ পরগনার বহু ব্লক আছে, সেগুলো হচ্ছে দ্বীপ এলাকা। আমারও সুযোগ হয়েছে দূর দূরান্তে সমস্ত ব্লকেতে আমি গেছি, বেশিরভাগ পঞ্চায়েতেও গেছি, নৌকো করে গেছি, হেলিকপ্টারে গেছি নির্বাচন প্রচার করতে, রাজনীতিক কাজে গেছি। আমিও দেখেছি ওখানকার মানুষ মাছ ক্যাঁকড়া ধরে জীবনযাপন করে, তার জন্য কুমিরের পেটে যেতে হয়, বাঘের পেটে যেতে হয়। সুন্দরবন এলাকায় মহিলারাই সংসার চালান, মিন ধরতে গিয়ে কামটে পা কেটে নিয়ে যাচ্ছে, কুমিরে ধরে নিয়ে যাচ্ছে, এইভাবে জীবনযাপন করতে হয়। মধু ভাঙতে গিয়ে বাঘের পেটে চলে যাচ্ছে, অতি সাধারণ ব্যাপার। গ্রামই আছে দক্ষিণ চব্বিশ পরগনার বিধবাদের গ্রাম, সব পুরুষদের বাঘে খেয়ে নিয়েছে। কেউ সাধে বাঘের পেটে যেতে যায় না, পেটের জন্য যেতে হচ্ছে, পরিবার পালন করার জন্য। আর তারপরে বছরে 1-2 বার ঝড় ঝঞ্ঝা আসবে, আয়লা আসবে, আমফান আসবে, যা তার সারা জীবনের সঞ্চয় উড়িয়ে দিয়ে চলে যাবে। অনেক রাজনীতি আছে, নদী বাঁধ নিয়ে ইত্যাদি, কিন্তু যেটা আমরা দিতে পারি সেটা কেন দেবো না, কেন মানুষকে বঞ্চিত করবো? এইটা দেওয়ার জন্য এই টিমকে দায়িত্ব দেওয়া আছে। যারা গ্রাউন্ড লেভেলে কাজ করছেন, সার্ভে করছেন ইত্যাদি, তাদেরকে আপনারাই পরিচালনা করছেন, তাদেরকে মোটিভেট করতে, তাদের সঙ্গে কথা বলতে হবে। কোথাও কোনো রাজনৈতিক সমস্যা আছে, কোনো পঞ্চায়েতে পরিবর্তন হয়েছে, রাজনীতি হতেই পারে, পশ্চিমবাংলার রাজনীতি ওটা অন্য ধরন, তার জন্য আপনাদেরকেও ফেস করতে হচ্ছে। তার জন্য যে বাধা ছিল সেটা আমরা সরিয়ে দিয়েছি, যেটা বললেন সেক্রেটারি, যে আমরা অ্যামেন্ডমেন্ট করেছি রুলস, যাতে প্রধানের উপরে টিকা না থাকে। কারণ যে সরকার রাজ্যে এসছে আর পঞ্চায়েতে যারা প্রতিনিধি, দুটো আলাদা পার্টি। এখানেও রাজনীতি, কেন্দ্রের প্রকল্প আসতে দেবো না যেরকম,
তো রাজ্যের প্রকল্পগুলো ঢুকতে দেবো না পঞ্চায়েতে। সেটা কেউ বাধা দিতে না পারে, সে বাধা আমরা সরিয়ে দিয়েছি, সেটা কেউ বলতে পারবে না যে এর জন্য আটকে গেছে। আপনাদের হাতে সব কিছু এ নিয়ে পঞ্চায়েতে আর বিধানসভাতে প্রশ্ন উঠেছে যে ব্যুরোক্রাটদের হাতে সব ক্ষমতা দেওয়া হয়ে যাচ্ছে। আমি বলেছিলাম ডিএম যদি সিগনেটারি হতে পারেন জেলা পরিষদে, এসডিও যদি করতে পারেন বা বিডিও যদি করতে পারেন পঞ্চায়েত সমিতিতে, তো এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট আর সেক্রেটারি কেন পঞ্চায়েতে করবেন না? প্রধান কি খেয়ে এসছে যে সব ক্ষমতা ভোগ করবে? সে সবচেয়ে বেশি দুর্নীতি হিংসা এই জন্য পঞ্চায়েতে প্রতি ইলেকশনে 50, 60, 70 জন মার্ডার হয়। আর গরিব সাধারণ গ্রামের মানুষ, এই সাধারণ মানুষের প্রাণ এত মানে কম দামের নয় যে যে কোনো তখন চলে যাবে। যে যা ইচ্ছা, আমার কাছে সব কন্ট্রাক্টররা আসছেন, আমি বলছি ভাই কোনো কন্ট্রাক্টর সঙ্গে আমি দেখা করবো না। কি বলতে আসছেন? স্যার 3 বছর ধরে আমাদের বিল বাকি আছে। এই সমস্তের জন্য 3 বছর একটা মানুষ লোন নিয়ে, ছোট ছোট কন্ট্রাক্টর আপনারা যাদেরকে কাজ দেন, 30 লাখ টাকার বিল বাকি আছে, 15-20 লাখ টাকা লোন নিয়েছে, বলে চাষির চেয়ে আমি লোন নিয়ে ব্যবসা করেছি, 3 বছর আমি ঋণ তার সুদ দিচ্ছি। এরপরে কি ব্যবসা? আর যদি আপনি কাজও দেন আমি নিতে পারবো না, কাছে টাকা নেই, যদি ওই টাকাটা না পাই। তো আমাদের পঞ্চায়েতে তো কন্ট্রাক্টরই পাওয়া যায় আমরা কাজ করতে গেলে। ডেভেলপমেন্ট কালকে সমস্ত রোডের আমরা বৃষ্টির পরে টেন্ডার করব, রাস্তা ঠিক করতে হবে, 1 মাসের মধ্যে সব রাস্তা পুজো করতে হবে, আর কেউ কাজ করতে আসবে। আমি সেক্রেটারি সাহেবকে বলেছি, উনি রোজই যাচ্ছেন ফাইন্যান্সের চিফ সেক্রেটারির কাছে, টাকা দিন, 2,500 কোটি টাকা পড়ে আছে, তো 250 কোটি টাকা দিচ্ছে। যাই হোক, সবাইকে অল্প অল্প দিন, তারা যদি আশা করেন যে টাকাটা মার যাবে না আমি পাবো, তার মধ্যে ডিপার্টমেন্ট চলবে কি করে? ওরাও তো আমাদের ডিপার্টমেন্টের একটা অংশ। এই একটা পরিস্থিতি আছে, আমরা জানি 5-6টা বিষয় স্কিম একসঙ্গে কাজ করতে হচ্ছে, সার্ভে হচ্ছে, কিন্তু এটাও জেনে রাখুন গত 10-12 বছর ধরে এই ডিপার্টমেন্টে কোনো কাজ ঠিক মতো হয়নি, খালি লুটপাট হয়েছে। আর এই লুটের সঙ্গে সরকারি অফিসার থেকে আরম্ভ করে নেতা, পঞ্চায়েত, এমএলএ পর্যন্ত যুক্ত। আর সেই জন্য আমাদের পশ্চিমবাংলার পঞ্চায়েতের বদনাম সারা দেশে হয়েছে। 4 বছর পরে এসেছি, মাননীয় প্রধানমন্ত্রী আমাকে বললেন যে তোমাদের অফিসাররা তো জানেই না আজকে